নাতিপুতিদের কোটা দেওয়ার নজির, মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার নজির পৃথিবীতে কোথাও নেই। ভিয়েতনামে নাই, কম্বোডিয়াতে নাই, আপনার ভারতবর্ষে করে নাই। আমেরিকা তো যুদ্ধ করে 13 বছর যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কোটা দিয়ে কাউকে মাথায় তোলা হয়নি। এই যে 2 বছরের সিনিয়রিটি বেতন বৃদ্ধি, এই যে 72 সাল থেকে যেটা করা হলো, ওটা সম্পূর্ণ অবৈধ ব্যাপার ছিল। নিজামুল হক বলল যে আমার চিফ প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর জায়েদুল মালুম বলে, স্যার আমি আপনার এজলাসে মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি বসায়া দিবেন, লোকে মনে করব আপনার সঙ্গে আমার কোনো খাতির নাই। হো হো করে দুজন হাসলো। সেই আদালতের প্রতি যদি আমার আস্থা থাকে তাহলে আমি পাগল, নইলে আমি একজন প্রচন্ড রকম অসৎ ব্যক্তি। অবৈধ খুনি ফ্যাসিস্ট সরকারকে দরকার হলে বুকের তাজা রক্ত দিয়ে হঠানো আমাদের ইমানি, নৈতিক ও দেশপ্রেমিক উদ্বুদ্ধ ধারণার দ্বারা একটা পবিত্র ব্যাপার। এই সরকারকে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, সহিংস অহিংস যে কোনো উপায়ে উৎখাত করে হিটলার, মুসোলিনি, সাদ্দাম হোসেন যেভাবে চলে গেছে সেভাবে সরানোটা আমাদের পবিত্র নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনায় যদি বিশ্বাস করেন তাহলে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়, সামাজিক ন্যায়, লুটপাট, মানুষের অধিকার, বাড়িতে ফেরার অধিকার, বাড়িতে নিরাপদে ঘুমানোর অধিকার, আপনার স্বাভাবিক মৃত্যুর অধিকার আমাদের জন্মগত অধিকার। সেই অধিকার খর্বিত করেছে একবার শেখ মুজিবুর রহমান, চেষ্টা করেছিলেন, ৩.৫ বছরের পরে উনি বিফল হলেন। শেখ হাসিনা গত 15 বছর যাবৎ তার বাবার অত্যাচার, অনাচার, ফ্যাসিবাদকে কয়েক শত গুণ বৃদ্ধি করে তিনি দেশ শাসন করছেন অবৈধভাবে। আমি চাই আমাদের ছেলে মেয়েরা রাস্তায় বসে থাকুক 1 বছর 2 বছর, দরকার হলে এই সরকার যতক্ষণ পদত্যাগ না করে। এটা একটা সোনালী সুযোগ, গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। এই যে দেশে 56% মানুষকে বিভিন্ন নামে কোটা দেয়া, এই কোটা হচ্ছে দুর্নীতির আখড়া সৃষ্টি করা। আপনার যেখানে মুক্তিযুদ্ধ করেছিল 0.5% যুদ্ধে যাওয়ার যাদের বয়স, তারা এই 18 থেকে 40 বছর বয়স্ক 0.5%, অর্ধেক পার্সেন্ট লোক 18 থেকে 40 তারা যুদ্ধ করেছে। আর এখানে কোটা দেওয়া হচ্ছে 30%। তার মানে কি? মুক্তিযোদ্ধারা তো হয় মারা গেছেন বা বৃদ্ধ, তারা আমার মতো বয়স, আমার 76 বছর বয়স, ধরেন 70-এর উপরে যাদের বয়স, আর তাদের ছেলেমেয়েরাও এখন 50-এর ঘরে বয়স। নাতিপুতিদের কোটা দেওয়ার নজির, মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার নজির পৃথিবীতে কোথাও নেই। ভিয়েতনামে নাই, কম্বোডিয়াতে নাই, আপনার ভারতবর্ষে করে নাই। আমেরিকা তো যুদ্ধ করে 13 বছর যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কোটা দিয়ে কাউকে মাথায় তোলা হয়নি। এই যে 2 বছরের সিনিয়রিটি বেতন বৃদ্ধি, এই যে 72 সাল থেকে যেটা করা হলো, ওটা সম্পূর্ণ অবৈধ ব্যাপার ছিল, ওটা ঘটে গেছে। আর কোনোভাবে কোনো মূল্যেই হতে পারে না। দ্বিতীয়ত, এই যে 30% দিচ্ছেন, যুদ্ধ করেছে 0.5%। বেশিরভাগ গ্রামের এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা যুদ্ধ করেছে, এবং অনেকেরই লেখাপড়া ছিল না, তাদের ছেলে মেয়েরাও স্কুল কলেজে যায়নি, নাতিপুতিদেরও স্কুল কলেজ যাওয়ার সৌভাগ্য হয়নি। আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে ছিলেন বলে আপনার নাতিকে চাকরিতে সুবিধা দেয়া হবে, তাহলে যে ব্যক্তি রাজাকার ছিল তার নাতিদেরকে ধরে ধরে জেলে দেওয়া উচিত। তোর দাদা রাজাকার ছিল, সুতরাং তুই কোনো সরকারি চাকরি পাবি না। ন্যায়ের ব্যাপার তো তাই।
আমি মুক্তিযুদ্ধ করলে আমার নাতিকে আপনি চাকরি দিবেন কোটায়, আর আমি রাজাকার হলে বলবেন যে তার দাদার জন্য তো নাতি দায়ী না। এই দুই ধরনের আইন এক দেশে চলে না। সুতরাং কোটা সিস্টেমের নাম বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এটা ন্যায্য আন্দোলন, এটা গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকারের আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠ। দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দল যেটা করতে পারেনি, দলগুলো, সেখানে ছাত্র সমাজ এটা করেছে। এবং সবচেয়ে ভালো খবর, যেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ পন্থী ছাত্ররাও এর ভিতরে যোগদান করেছে। কেননা চাকরির ব্যাপারে তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি বলে কোনো ব্যাপার নাই। যে ছেলে বিসিএস পরীক্ষা দেবে, সরকারি চাকরির জন্য আবেদন করবে, সেই এখানে ভুক্তভোগী হবে। সুতরাং এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, এটা আত্মীয় স্বজন, তাদের গুরুজন, তাদের সন্তান, তাদের সবার আন্দোলন। কেননা আমার ভাই, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে তো চাকরির জন্য যাচ্ছে। এটা একটা জাতীয় সমস্যা, এটাকে দূর করতে হবে। তথাকথিত আদালতের তথাকথিত প্রধান বিচারক, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, এগুলো সবই ফরমাইশি রায় লিখে দেয়। হাসিনা বলে, তারা রায় দেয়। যেটা আমরা ওয়ার ক্রাইম, তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের ব্যাপারে দেখলাম, যে ওই বিচারক নিজামুল হক বলছেন যে প্রধানমন্ত্রী তো লাশ চান। তখন ওই যে বেলজিয়ামে বসে জিয়াউদ্দিন, ডক্টর জিয়াউদ্দিন বললেন, আপনি চিন্তা করেন না, আমি 500 পৃষ্ঠার একটা রায় লিখা দিমু, অনেকটাই টাং ঝুলাইতে পারবেন। তারপরে নিজামুল হক বলল যে আমার চিফ প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর জায়েদুল মালুম বলে, স্যার আমি আপনার এজলাসে মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি বসায়া দিবেন, লোকে মনে করব আপনার সঙ্গে আমার কোনো খাতির নাই। হো হো করে দুজন হাসলো। সেই আদালতের প্রতি যদি আমার আস্থা থাকে, তাহলে আমি পাগল, নইলে আমি একজন প্রচন্ড রকম অসৎ ব্যক্তি। আমি পাগলও নই, অসৎও নই। আমি একজন সৎ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হিসাবে, যার পিতৃ পরিচয় আছে। আমি এমন একজন পিতৃ পরিচয়হীন অসৎ ব্যক্তি বলতে পারে যে না না না, আদালত স্বাধীন। আদালতের কি অধিকার আছে বলার যে আন্দোলন করে ট্রাইব্যুনালের কি এই কোটা সিস্টেম অর্জন করা যাবে না? আরে ওই বিচারকের আমি সামনে থাকতে তাকে বলতাম, আপনার কি এত স্মৃতিভ্রংশ হয়েছে? 2013 সালে কি হলো? শাহবাগে যখন ফাঁসি 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 চাই বলে 5 বছরের বাচ্চাদের কাঁধে করে তুলে নিয়ে এসে আপনারা মিছিল করছেন, তখন তথাকথিত যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে, যেখানে অ্যাপিল করার বিধান ছিল না, সরকার ওই আইন বদলে দিয়ে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের ডিসিশন, যেটা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অ্যাপিল করে সেটা মৃত্যুদণ্ডে পরিণত করা হলো। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এই নজির তো চোখের সামনেই আছে। আন্দোলন করে আইন বদলানো যায় এবং লোককে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ফাঁসি দেয়া যায়। সেই দেশে এই অবৈধ কোটা সিস্টেম, এখন তারা সুপ্রিম কোর্ট 1 মাসের জন্য ওটাকে স্ট্যাটাস কো দিচ্ছে, যে না 1 মাস কোনো কোটা যাবে না। এবং যেটা আবুল মজুমদার সাহেব বলছেন যে এখনই তোর চাকরি হবে না। আরে এখন হবে না মানে? আপনি কোটা করে প্রতি বছরই কম্পিটিটিভ পরীক্ষা হবে, এবং সে পরীক্ষাতেও তো আবার আরেকটা দিক হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে।